এই গায়ের বাস হাবিব মিলিটারি নামে গ্রামে ছিল তার ডাক। তখন তো আর গ্রামে গ্রামে মিলিটারি ছিল না। ৫-৬ গ্রাম খুঁজলে পাওয়া যেত এক আধখানা। আমি বোঝে না আমি বোঝে না আমি বোঝে না আমি বোঝে না এগো আশেপাশে চার গ্রামে ছিল যে সোনা এগো আশেপাশে চার গ্রামে ছিল যে সোনা আমি বোঝে না আমি বোঝে না আমি বোঝে না আমি বোঝে না। এই হাবিব মিলিটারির ঘরে সন্তান আসবে। মিলিটারি আনন্দ আর উদ্বেগ যেন তার সুন্দর শরীরের গধূলির আলোয় ছড়িয়ে দেয়। অঘ্রাণে শেষ তখন, চারদিকে ফসলের রোশনাই। এরই মাঝে সন্ধ্যাকালে হাবিব মিলিটারি ঘরে জন্মিল মোস্তফা কামাল। আল্লাহু আকবার আল্লাহ মোস্তফারি আগমনে ধ্বনি আজান এগো মোস্তফারি আগমনে ধ্বনি আজান আমি বোঝে না আমি বোঝে না আমি বোঝে না আমি বোঝে না এগো ডিসেম্বরের 16 তারিখ জন্মিল কামাল এগো ডিসেম্বরের 16 তারিখ জন্মিল কামাল মোস্তফা যে নাম তার মোস্তফা যে নাম মোস্তফা যে নাম তার মোস্তফা যে নাম মোস্তফা যে নাম তার মোস্তফা যে নাম মোস্তফা যে নাম তার মোস্তফা যে নাম। ধীরে ধীরে বড় হইতে থাকে মোস্তফা, নাচতে থাকে, খেলতে থাকে, উঠান দইরা ঘুরতে থাকে। নধল দেহ তার ঘামে ভিজা ওঠে, আর মায়ের হৃদয়ে আকুলি বিকুলি মোস্তফারি খুঁজা বেড়ায়। কোথায় যে যায় মাথা আমার কাঁধে ঘাটি নাই, আর দুষ্টমিতে মোস্তফা গ্রামের সকলে চালায়। আমরা কুইক পাস খেলি কিন্তু আমার নেতা হইব কে? এই যে মন্নান ভাই। এই তোর লাইন ঠিক করে দাঁড়া। দল সাবধান হবে, সাবধান। দল আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। দল সাবধান হবে, সাবধান। দল কুইক মার্চ। শোনো, আমরা এখন গ্রামে গ্রামে যাবো, আর গ্রামে গ্রামে যাইয়া শত্রু খুঁজবো, আর শত্রু খুঁজা শত্রু মারবো, ঠিক আছে? হ্যাঁ। বল পজিশন, মুভ। ওই খারাপ জিতে শত্রু পাইছি। কই? ওই যে গাছের আগায় গোল গোল শত্রু। ও ওই চাষির বাড়ির দিকে খেলা। আমার বড়টা দি, বড়টা দি। আমার বড় আমার একটা রাখিস, নাহলে কিন্তু আমি কইয়া দিব। আরে দে, বড়টা দি। মোস্তফা, আরে ও মোস্তফা, মোস্তফা, এই কই যে যায় ছাওয়াল আমার, সারাদিন খাওয়া নাই দাওয়া নাই। মোস্তফা, আরে ও মোস্তফা। বলো তো মা, আমি কেডা? বাজান, তুই সারাদিন কই থাকস? তুই জানোস না তোরে না দেখলে আমার পরাণে সারা পায় না। আরে আসবুক গাছের বাড়িতে মা, অত বড় বাড়িখানায় আমরা তো সবাই খেলতেছিলাম। তুই এত সারাদিন কি খেলোস বাজান?
মন্নান ভাই আমাকে নেতা আর আমরা তো অধীনী আমরা সারা গ্রাম বুঝা শত্রু মারিবা আর মন্নান ভাই আমাকে কয় দল যাও অপারেশনে ঝাঁপায় পড়ো আর আমরা অমনি অপারেশনে ঝাঁপায় পড়ি বাজান ভয় পাইছো মা কি মুস্তফার মা পোলার লাগে কি কথা কও তোমার পোলার জ্বালায় তো গ্রামে থাকুন দায় হইতাছে রাস্তা দিয়ে আসার পথে তোমার পোলার নামে নালিশ শুনতে শুনতে কেন জ্বালাপালা হয়ে গেছে কেন আমার পোলার নামে নালিশ করে গো আমার পোলাই তো আসফত গাজী সাহেবের পোলার লগে অপারেশনে গেছিল কও কি তুমি এসো হ্যাঁ বাজান এই খেলাটা আমার খুব পছন্দের জানো তো বাজান কিরম সুন্দর করে মন্নান ভাঙ করে কয় দল কুইক মার্চ না বাজান এই খেলাটা তুমি খেললো না এই খেলা বিপদ বেশি কি যে কও বাজান আমি তোমার মতো মিলিটারি হই আমি ভয় পাবো কেন আমার কোনো বিপদ নাই না বাজান তুই মিলিটারি না তুই বড় হইয়া ডাক্তার হবি 7 গ্রামের মানুষের চিকিৎসা করবি গ্রামের মানুষ বড় গলায় কইব হাবিব মিলিটারি পোলা মস্ত আদরের ধন মস্ত বড় ডাক্তার তোর নাম ছড়াইয়া পড়বো চারদিকে আরে রাহেল কান্নের পেচান সারাদিন খালি ক্যাচর মেচর আয় বাজান হাত মুখ ধুইয়া সেটা খায়া লো আল্লাহ আপনি আহেন এইভাবে বাড়ে মোস্তফা দিন যায় যত প্রাণের আশা বড় হয় সময় যায় যত ওইদিকে মোস্তফারে বাড়ি থেকে সৈনিক হইতে দেয় না মোস্তফা ভাবে যদি সে বাড়ি থেকে না পালায় তাহলে তার সৈনিক হওয়া হইব না অবশেষে মামার বাড়ি যাওয়ার কথা কইয়া বাড়ি ছাড়লো মোস্তফা মা ও মা কি রে বাজান কি হইছে আমি মামা বাড়ি গেলাম আচ্ছা তাড়াতাড়ি ফিরিস ঠিক আছে পজিশন মুভ Right! Shot! সাবধান! Right! আরামে দাঁড়াবে! আরামে দাঁড়া! সাবধান হবে! সাবধান! Right! আর কোনো পাতাল রাখবে! পাতাল রাখ! সিপাহী মোস্তফা কামাল রিপোর্টিং স্যার ওকে মিলো রাইট বাইরে বাবা ঘরে জায়গা নেবে জায়গা নাও রাইট বাই ঘুরবে বাই ঘুর রাইট মুস্তফা কান্দাস পেটে শরীর জীবনে ঢুকা এবার শরীর মুস্তফা ভাবে অনেক দিন তার গ্রামে যাওয়া হয় না মন পড়ে থাকে তার গ্রামে কিন্তু শরীর জীবনে করা অনুশাসন ইচ্ছা থাকলেও তার উপায় থাকে না আর সময়টা ছিল তখন বড্ড গোলমালে পরিবর্তনের আওয়াজ দেখা দিয়েছিল এদেশের শহরগঞ্জ গ্রামে সব তখন 69 কি 70 এদেশ তখন বঙ্গবন্ধুরে আগরতলা ষড়যন্ত্রের মামলায় ফেলাইল ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনের ডাক দিল আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি সেই আন্দোলন যেন গণ অভ্যুত্থানের রূপ নিল বাংলার মাটিতে আহারে পাকিস্তানি সেনাবাহিনী থাকা বাঙালি অফিসাররা তখন পাকিস্তানের হুকুম তামিল করে কিন্তু মনে মনে তারাও যেন তৈরি হয় এত আন্দোলন এত গন্ডগোলের মধ্যে আমাকে মোস্তফা কেমন ছুটি পায় তার ডিসগ্রাম দেখলেন সাবধান সাবধান রাইট বাই ঘুরবে ঘুর রাইট
शेष होनी। You have to wait for 1 month. 1 महीने बाद तुम फिर से अप्लाई करना। ओके? यस सर। মোস্তফা তার সাথে সৈনিকের লগে কথা কয় না, বোবা হইয়া থাকে, মন পড়ে থাকে তার হাজিপুরের পথে। তার শৈশবের বন্ধুরা কে যে কেমন আছে, কোথায় আছে। অতপর একদিন ছুটি পায় সৈনিক মোস্তফা। মনে তার বিশাল আনন্দের ঢেউ। সৈনিক মোস্তফা এইবার যাইব গ্রামে। গ্রামের সামনে জমিদার কানাড়ার বাড়িতে শুরু হয় চড়কের মেলা। মোস্তফা যায় সেই মেলায়। তারপরে দেখেন ভালো কি সুন্দর দেখা গেল, বড় বড় জ্বালা দেখা যায়। মেলার মোস্তফার প্রথমেই দেখা হয় তার বন্ধু রতনের সাথে। রতন মোস্তফার ছোট্টবেলার বন্ধু। দুজন দুজনরা দেখা আলিঙ্গন করে। আরে মোস্তফা, রতন কেমন আছো? খুবই ভালো আছি। তা মেলা দিন পরে বাড়ি আইছো, চলো মেলাটা ঘুরে দেখি। লো আগে সাপটা দেখি, চলো চলো। চিতান হইতে কালিয়া নাগরে কোনখানে যায়, কি সাথে দংশিল লখাই রে কাকা কাকা বকিলের খা। মেলায় মোস্তফা দোকানে দোকানে ঘুরে আপন মোড়ে। এরই মাঝে দেখা হয় বুক গ্রামের কন্যা পেয়ারা বেগমের সাথে। মোস্তফা পেয়ারারে দেখা অবাক হয়ে তাকিয়ে থাকে। পেয়ারাও যেন দেখে এমন এক জগৎছটা। মেলার আনন্দের ফাঁকে দুজন দুজনারে এমন ভাবে দেখে যেন কত দিনের প্রাণের বান্ধব তারা। ধরে 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 মনে করে
মোস্তফার মায় তার পোলারে কাছে পাইয়া যেন 7 রাজার ধন মালিকরে ফিরে পায়। মা, ও মা, মা। বাজান, সেই যে মামা বাড়ির কথা কইয়া গেলি আর আজ তোর মায়ের কথা মনে পড়লো। না রে মা, তোমার কথা আমার প্রতিদিনই মনে পড়ে, কিন্তু কি করুম কও, চাইলে তো কি আমার ছুটি দিব না। অনেক সাধনা কইরা তোর দিন ছুটি পাওয়া যায়। সেই জন্যই তো কইছিলাম বাজান, শনিক হইও না। তুমি তো তোমার যে ধৈর্য রাখলা, কত স্বাদ ছিল তোমারে নিয়া। তুমি বড় হইবা, ডাক্তার হইবা, এই 7 গ্রামের মানুষের তুমি চিকিৎসা করবা। ভাই বাজান, ভাই বোন না, তোমাকে দোয়া লগে থাকলে সৈনিক হয়ে আমি সারা দেশের মানুষের ভালোবাসা পাইবো। আরে রাহেন কালের পেশা এতদিন পরে কোলাটা বাইতে আইছে, খায়া লোক আগে পরে কথা লা কই। বাজান করে ল। মায় তার পোলার লাগা কত কিছু রাঁধে, এইটা রাঁধে ওইটা রাঁধে, কিন্তু প্রেম রসে আসক্ত মোস্তফার কোনো কিছুই মুখে রোচে না। মোস্তফা কেমনে করবো মায়ের তার মনের কথা? মায়ের তার পোলার ছটপটানি দেখা ভাইবা মরে, কি যেন তার হয়েছে পোলার, কিছুতেই গুণ করতে পারে না। শেষমেশ কথা কয় মোস্তফার বন্ধু রতনের সাথে, আবার লাইন হয়ে যায় একা বাঁকা। ভালো না হাতের রেখা মোস্তফা, আরে ও মোস্তফা। এই রতন খারাপ তা বাবা রতন, আমাকে মুস্তফার কি হইছে কইতে পারোস? এই কথা কইতে গেলে 7 আসমান আমার সামনে এসে খাড়ায়। এই কথা কইতে গেলে আকাশ মাটি পানি সব এক হইয়া যায়। এমন অসুখ খালা তোমার আমি কেমনি কই? হাই হাই হাই, কি কই এগুলি? মুস্তফার আবার কঠিন অসুখ করছে নাকি? হগো খালা, এমন কঠিন অসুখ যে কোনো ডাক্তার বুদ্ধির কাছে এই রোগের চিকিৎসা নাই। হাই হাই হাই, কি শুনাই আমার রতন? মুস্তফার মা, আরে ও মুস্তফার মা, কই গেলেন আপনি? আমগো মুস্তফার নাকি কঠিন অসুখ হইছে, এই রোগ নাকি কোনো ডাক্তার বুদ্ধি ভালো করতে পারবো না। মুস্তফার মা, আরে ও মুস্তফার মা। কি হইছে? এমন চিল্লাইতেছো কেন? কি হইছে? আরে শোনেন না, আমাকে মুস্তফার নাকি কঠিন অসুখ হইছে, এই অসুখ নাকি কোনো ডাক্তার বুদ্ধি ভালো করতে পারবো না। সেই কারণেই তো কই, সেনাবাহিনী থেকে ফিরনের পর ওরা আমার এমন আর মনে পড়িয়া থাকে কেন? তা বাবা রতন, যে খালু কি হইছে আমার মোস্তফার? কেমনে কই খালু সরবের কথা। এই রোগে ধরলে বাসা নাই তার কোনো চিকিৎসা। এই রোগ হইব যায়, কোনো ওষুধে সুখ নেই তার। ধরেন এই রোগে পড়লে ভান্ড বড় খাওয়ান আছে, কিন্তু খাইতে ইচ্ছা করবো না। আশেপাশে অনেক মানুষ থাকবো, কারো লগে কথা কইতেও ইচ্ছা করবো না। চুপচাপ আর মনে পড়ে ইচ্ছা করবো। তা বাবা, ও কি এই রোগটা লইয়া গ্রামে আইছে? না খালু, এই রোগটা তো শুরু হয়েছে জমিদার কালার এবারে সরকার মেলার থেকে। বাবা, এই রোগের কোনো ওষুধ নাই? আমার জানা মতে কোনো ডাক্তার বুদ্ধির কাছে নাই, তবে যদি থাইকা থাকে আছে ওই গগন ঘটকের কাছে। গগন ঘটকের কাছে? কি কদম? হব খালা, ওই মেদা গ্রামের হাদিস বুইয়ার কন্যা পেয়ারা বেগমই হইল এই রোগের প্রধান ওষুধ। হারাম দাদা, খালা বেয়াদা পাইতো। তুই এই কথা আমারে আগে কবি না, আমি আরো চিন্তায় মরি। তাই আপনি কি যাইবে ওই ভুইয়া বাড়ি, নাকি গগন ঘটকের খবর দেওয়া লাগবো? খালা, গগন ঘটকের লাগে আমার কথা হয়েছে, আজ বেলা 2 প্রহরে তিনি নিজেই আসবেন। 7 গ্রামের রান আছে কানা। আমার মতো দিতে পারবো পাত্রে পাতি দেউ। তবে বাড়ি যত ভোসা বসু আছে ভিন্ন নামে, আমার নামে নাম রাখিবেন, লাগবে না আর কোন কামে। আসসালামু আলাইকুম হাবিব সাহেব। রতন, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। সেই খবর আমি অনেক আগে থেকে পাইছি। মেদুয়া গ্রামের হাদিস বুঝে তার নাম, তার কন্যা ফিয়ারা, তুলনা নাই আর। যদি আপনার থাকেন রাজি, ডাকতে পারি কাজী, তয় আমারে 5.25 টাকায় দেওয়া লাগবো, কইতে বিয়ের কথা। আপনারে আমি 5.25 টাকাই দিমু, তাই
মাইয়া কি দেখুন লাগবো? কি যে কোন না কোন খালা কোন গ্রামে রান আছে কান আছে এমন মাইয়া কোথাও আছে নাকি তার তুলনা হইতে পারে পিয়ারারি মতো কথা কি পাওয়া লাগবো তো তারা কি রাজি আছে কি যে কোন না কোন হাবিব সাহেব আপনার কথা শুনলে কোনো বাপ কি রাজি না হইয়া পারে তাহলে বইলা ফেলান কথা দিনক্ষণ ঠিক করেন কবে যাবো সেসব ঠিক করেন আসেন ঘটক সাহেব, ঘরে আসেন আসেন। আসেন কি সুন্দর কথা, মনের মানুষ মিলিয়ে গেল অজান্তে অজ্ঞাতে। দুই পক্ষ দেখা দেখি হইল, কথাবার্তা বাক্কা হইল, দুই বাড়িতে আনন্দ আর থামে না, গীত বাদ্য ঝঙ্কার দিয়ে উঠল। তোমরা দেখো গো নায়রি মস্ত ভালো বিয়ের কইতা পেয়ারা তোমরা দেখো গো নায়রি মস্ত ভালো বিয়ের কইতা পেয়ারা সুন্দরী দেখো লাজে রাঙা কুন্ডার মতন লজ্জাবতী ফুল লাজে রাঙা কুন্ডার মতন লজ্জাবতী ফুল গলি লুয়া বাতা সেলরে আলগা কোপার চুল গলি লুয়া বাতা সেলরে আলগা কোপার চুল দেখো গো নায়রি মস্ত ভালো বিয়ের কইতা পেয়ারা সুন্দরী তোমরা দেখো গো নায়রি মস্ত ভালো বিয়ের কইতা পেয়ারা সুন্দরী দেখো মালা মধুর হইল বলিল কবুল মালা মধুর হইল তখন বলিল কবুল দেখো সুখের হাওয়ায় তোলে মনের জোড়া ফুল দেখো সুখের হাওয়ায় তোলে মনের জোড়া ফুল দেখো গো নায়রি মস্ত ভালো বিয়ের কইতা পেয়ারা সুন্দরী তোমরা দেখো গো নায়রি মস্ত ভালো বিয়ের কইতা পেয়ারা জানি রেখে বাসে হইল বন্ধু আর সাথে এগো ঘরের দাওয়ায় আমার সুখের প্রহর করে দেখো গো নায়রি মস্ত ভালো বিয়ের কইতা দেখো গো নায়রি মস্ত ভালো বিয়ের কইতা পেয়ারা সুন্দরী তোমরা দেখো গো নায়রি কইতা পেয়ারা সুন্দরী তোমরা দেখো গো নায়রি মস্ত ভালো বিয়ের কইতা পেয়ারা সুন্দরী তোমরা দেখো গো নায়রি মস্ত ভালো বিয়ের কইতা পেয়ারা মোস্তফার যখন বিবাহ চলে তখন দেশের অবস্থা কিন্তু বিশেষ ভালো না। আগে দেশের পরিস্থিতির কারণে ছুটি চাইলেও পায় না, যখন সে ছুটি পাইলো গ্রামে আইলো বিয়া করলো। এরই মাঝে খবর আইলো তার ছুটি শেষ, তাহলে চলে যেতে হইব। নতুন বউ এখন কান্না তার বুক ফাঁসায়, সে তার স্বামীরে একটু বেশি দিনের লাগেও কাছে পাইল না। আর মায় কান্না বুক ফাঁসায়। তুমি যেমন আমার মা এই দেশটাও তো আমার মা সেই মায়ের ডাক যে অনেক বড় গো মা যাইতে কি আর মন চায় কিন্তু কি করুম কো আমি সৈনিক আমার কাছে যে আমার দেশের টাকা কি
কও বাজান। হ্যাঁ বাজান, এই কথাটা আমি তোর মারও বুঝেছি। যাক, ভালো থাকিস, ছুটি পাইলে আবার আসিস। আমার নিয়ে ভাই বোন নিজের দিকে খেয়াল রাখবো। দেশে যা উলট পালট শুরু হয়েছে, দোয়া করো বাজান। যা বাজান, দেশের কাছে যা। দোয়া করো মা। মা, ও মা, তুমি এমন করলে আমি কেমনে যাবো কও? কাইন্দো না মা। লড়াতন নিজের দিকে খেয়াল রাখো, মনে যেন ফুর্তি থাকে। রতন, যা তুই বাড়ি ফিরে যা। কতদিন পরে বাড়ি চাইলি, এত তাড়াতাড়ি তোর ছুটি শেষ হয়ে গেল। খবর যে কবে আবি, কবে তোর লগে দেখা হইব কি জানি রে ভাই। সেই ছোট্টবেলায় যে গাঁও ছেড়ে গেছি, আবার কতদিন পরে গায়ে আইলাম। কত পরিবর্তন এই গায়ে। মন্নান ভাই গেল ইউপিআর, সে এখন হাবিলদার মন্নান। তাই যে তুইও নেতা হবি না সেটা কে কইতে পারে। যাই রে, দোয়া করিস, ভালো থাকিস। রতন, আর আমি যদি বাড়ি ফিরে না আসি, আমার বাড়িটার দিকে একটু খেয়াল রাখিস। কি সবরে কিনা কথা কস, তোর লাগে দেখিস, তোর লাগে খুব শীঘ্রই দেখা হইব আমার, তুই দেখিস। চাই রে। চলে
চলে গেল মুস্তফা তার নিজ কর্মস্থল কুমিল্লার ক্যান্টনমেন্টে। সেখানে যাওয়ার পথে বুঝলো সময় খুব বেশি নাই আর। দেশের অবস্থা তখন চরমে, পরিস্থিতি আরো খারাপ হইল। বঙ্গবন্ধু যেসব প্রস্তাব দিছিল তা তারা মানবো মানবো কইয়া মানল না। বঙ্গবন্ধু পাইল নির্বাচনের বিশাল বিজয়, কিন্তু শাসন ক্ষমতা পাইল না। তারা কয় এই মুল্লুকে থাইকা নাকি ওই মুল্লুকে চালান দেব না। বলবেন ঠেলা, তাহলে কেন কেন তোরা নির্বাচন দিছিলি? খাইশ করে দেয় নাই খেলা না বাবাজি, এরা যেমন তেমন খেলা মানুষ না, এটা হইল বঙ্গবন্ধু। এই ঠেলা এমন ঠেলা যে সিন্ধু নদীর পানি পর্যন্ত বুক সামান উঠা পাকিস্তানিরা আঘাত করতে চায়। সেই 1947 সাল থেকে যে অত্যাচার চালাইতেছে তার একটা ক্ষোভ আছে না, সব ক্ষোভ জমা পড়লো ভোটে। আর পাকিস্তানিরা তো বসে দেখতে পারে না, তাকে অত্যাচারও বাইরে গেল। তাকে অত্যাচার শুধু জনসাধারণের উপরই নয়, অত্যাচারের ঢেউ আসছে পড়লো এদেশের সেনাবাহিনীতে। সেনাবাহিনীর বাঙালি অফিসার ও সাধারণ সৈনিকদের মধ্যে দুর্ব্যবহার আরো বেশি। বাঙালি সৈনিকরা অপেক্ষা করতে লাগলো চরম কিছুর লাইকা। সে 1971 মার্চ মাসে নানা রকম আলোচনা চললো, যুক্তি বৃদ্ধি চললো। পাকিস্তানি সৈনিকরা চেষ্টা চালাতে লাগলো কিভাবে বাঙালি সৈনিকদের সবাই রাখা যায়। শেষমেশ বঙ্গবন্ধু 7 মাস দিলেন টানা 18 মিনিট এক জানাময়ী ভাষণ। তিনি বাঙালিদের কইলেন প্রস্তুত থাকতে সর্বোচ্চ ত্যাগের লাগা। পাকিস্তানি শাসকরা আরো ক্ষিপ্ত হইল। সকল ক্যান্টনমেন্ট তারা বাঙালি করে পাহারা দিয়ে রাখে, কিন্তু বাঙালিরা যেন মনে মনে তৈরি হয়। রিল্যাক্স। এইবার আমাকে প্রস্তুত হইতে হইব সর্বোচ্চ দেখা লাগিয়া। কিন্তু এই জায়গা থেকে বাইরে কোনো পথ নাই। শত্রুরা সবসময় আমাদের নজরদারিতে। রক্তে যখন স্বাধীন দেশে লাগাম বাতাস খাইছে তখন আমাকে কথা রাখতে পারবো না। আমরা মরবো, কিন্তু আমরা মরবো আস্তে। দেয়ালের কান আছে, অফিসারকে ভাব বুঝি বুঝছে নয়, কারণ তারাও আমাকে মতো নজরদারিতে। শোনো সবাই, আমরা অপেক্ষা করতে থাকবো। যদি আমাকে অফিসার আমাকে পথ দেখায় তাহলে তো ভালোই, নইলে আমাকে নিজের ব্যবস্থা আমরা নিজেরাই করবো। চলে গো চলে গো পাকিস্তানি যাইব পাবে গো হয়ো রাইব পাবে চিন্তা। চলে গো চলে গো দেখো নানান রকম চিন্তা। চলে গো চলে গো দেখো নানান রকম চিন্তা। সে চিন্তা চলে আমি না পাকিস্তানের মন্দির থেকে চলবে কত কাল। চলে গো চলে গো দেখো নানান রকম চিন্তা। চলে গো চলে গো দেখো নানান রকম চিন্তা। কেমন করে কি হইব তার চিন্তায় ধরে মুস্তনত সিপাহীরা আর বাঙালি অফিসার ভাবে যদি তেমন কোনো সময় আসে তাহলে কেমন করে সবাই নজর বদল যায়। এরই মাঝে বঙ্গবন্ধু সাহেবের নাম দিয়ে সময় কাটায় পাকিস্তানিরা, আর বঙ্গবন্ধুর মতো পাকিস্তানি সেনাবাহিনী এদেশে আসতে শুরু করে। বাঙালি সৈনিকরা শেষে দেখে, কিন্তু কারে জানাইবো, কেমনে জানাইবো? তারা তো সব রকমের নজরবন্দিতে, চিন্তায় চিন্তায় নির্ঘুম রাত কাটায় সবাই। তারপরে আসে সেই দিন
25শে মার্চের সেই ভয়াল কাল রায়, চারদিক শুধু আর এইভাবে পাকিস্তানিরা নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। সিদ্ধান্ত তার দেরি হয় না, কিছু বুঝে ওঠার আগেই বাংলাদেশ সেনাবাহিনী দখল নেয় মেজর সাফায়েতের নেতৃত্বে। এই যুদ্ধ আমার অস্তিত্বের যুদ্ধ। এই যুদ্ধে কোনো জাতপাত ছিল না, ধনী গরিব ছিল না। বঙ্গবন্ধুর ধৈরা পাকিস্তানে নিয়ে গেল। যাওয়ার আগে তিনি সকল মানুষের চাওয়া পাওয়ায় আর বিশ্বাসের রঙে নিজের রঙে মাখাইয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন রাত 12টা 20 মিনিটে। পরদিন মোহাম্মদ হান্নান ও 27 তারিখ মেজর জিয়া সেই ঘোষণাটি আবার পাঠ করল। ব্যাস, দিকে দিকে সকল সৈন্যরা বিদ্রোহ শুরু করলো। জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশের জন্য তারা জীবন যাপন করলো তাই, বাংলাদেশের জন্য তারা জীবন যাপন করলো তাই। জাগে রে জাগে, আগারে জাগে যুদ্ধে, 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 জাগে রে জাগে, আগারে জাগে যুদ্ধে। যে যেখানে ছিল সে সেখান থেকে জোট করলো। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় সব সেনাবাহিনী একসাথে জোট করলো। পাকিস্তানিরা কোনো সেপারে ধরে নিয়ে গেল, আবার কোথাও আমগো সেপারের কাছে ধরা পড়লো। মোস্তফা মেজর সাফায়েতের নেতৃত্বে দরুন গ্রামে যায়। সেখানে গিয়ে সবাইকে বলে, আমার কাছে একটাই, দেশ শত্রুমুক্ত করা। আজ থেকে আমরা বুঝলে যাবো আমার কোনো আত্মীয় পরিজন আছে দেশের সবাই আমার আত্মীয়, মা ভাই বোন। এখন শত্রু হাতে রক্ষা করার দায়িত্ব আমাকেই। মনে রাখবা, শেষ শক্তবিন্দু পর্যন্ত আমরা এই মানুষের জন্য লড়াই করে যাবো। এই পাকিস্তানিতে, এই মাটিতে ওই পাকিস্তানি যাওয়ার কোনো অধিকার নাই। চলো সবাই সমাজ করি। আমরা প্রতিজ্ঞা করতেছি যে এই মাটি ও মানুষের মুক্তি না আসা পর্যন্ত, আমরা এই মাটি ছেড়ে কোথাও যাব না। জয় বাংলা, জয় বাংলা। প্রতিক্রিয়া নিয়ে ফেলে 20 সেনানীর দল। বাংলার প্রতি ঘরে ঘরে যেমন চলে প্রতিশোধের প্রস্তুতি, তেমন চলে মোস্তফা কামালের নেতৃত্বে তরুণ গ্রামের শপথ। আর এদিকে পাক হানাদার বাহিনী ক্রমাগত সবস্থায়রা গ্রামে ঢুকতে থাকে। 14 এপ্রিল পাক বাহিনী প্রবেশ করে তরুণ গ্রামে। হেলিকপ্টার, গানবোট, নেভালা গানবোট এবং F-83 বিমানে তারা ঢোকে। প্লাটুনের সমস্ত রেশন ধ্বংস হয়ে যায়। নতুন রেশন না পর্যন্ত সবে অভুক্ত থাকে। মোস্তফা সবার অবস্থা বুঝে আকর্ষণ দেখা করে মেজর সাফায়েতের কাছে, রেশন চায়। কি ব্যাপার, এ সময় তুমি এখানে?
ক্যাম্পে সৈনিকরা চলে আই স্যার। না না, ইউ নিড নট টু কাম। বেটার তুমি ক্যাম্পের অন্য কোনো সৈনিককে আসতে বলতে। এই অবস্থায় একজন কমান্ডার যুদ্ধক্ষেত্র ত্যাগ করবে, এটা কোনো গুড এক্সাম্পল হতে পারে না। সরি স্যার, ভবিষ্যতে কখনো এগুলো হবে না। দ্যাটস গুড। এটি একজন কমান্ডারের মূলনীতি। কমান্ডার শেষ রক্তবিন্দু পর্যন্ত তার দলকে সামনে থেকে নেতৃত্ব দিবে। যাও, যে কোনো পরিস্থিতিতে আমাকে খবর দিবে। আই উইশ ইউ গুড লাক। জয় বাংলা। জয় বাংলা। মোস্তফা খাবার আর প্রয়োজনীয় ওষুধ নিয়ে ক্যাম্পে চলে যায়। ক্যাম্পের সব সৈনিকরা খাবার পেয়ে খুব খুশি, নতুন করে নিজেদের চাঙ্গা করে নেয় ভবিষ্যতের জন্য। ওইদিকে পাখানাদা বাহিনীর চেষ্টা চালায় কিভাবে অপারেশন চালানো হবে। এইদিকে মোস্তফারা তৈরি, দামি দামি অস্ত্রের বিরুদ্ধে সামান্য জেদ আর সংকল্প বিষয়ে প্রতিরোধের সকল পরিকল্পনা তুলে নেওয়া হয়। পাকিস্তানি রসের কথা রান্না সকল সৈন্য তবু তারা ভয় করে না, নাই তো মনে দৈন্য। জাগে রে জাগে, বাঙালি জাগে যুদ্ধে, জাগে রে জাগে, বাঙালি জাগে যুদ্ধে। এই দেশের সন্তান তারা দেশটা করতে মুক্ত, একসাথে একজোটে হইল দেশপ্রেমে যুক্ত। জাগে রে জাগে, বাঙালি জাগে যুদ্ধে, জাগে রে জাগে, বাঙালি জাগে যুদ্ধে, জাগে রে জাগে, বাঙালি জাগে যুদ্ধে। 16 এপ্রিল পাখানাদার বাহিনী 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিশ্চিহ্ন করার জন্য কুমিল্লার আখড়ের লাইন ধরে উত্তর দিকে আগাইতে থাকে। অবশেষে আসে 17 এপ্রিল। একদিকে কুষ্টিয়ার মেহেরপুরে নতুন স্বাধীনতা কামী দেশের অস্থায়ী সরকারের শপথ। অবশেষে আসে সেই দিন 1971 সনের 18 এপ্রিল। ভোরবেলা থেকে মুক্তি বাহিনীর উপর পাক বাহিনীর মর্টার ও আর্টিলারি গোলাবর্ষণ চলবিরাম। শরীফ, আপনার পজিশন নিন। ইয়েস স্যার। ফায়ার! ফায়ার! এই যা, বৃষ্টি শুরু হয়ে গেল। এখন মনে হয় আর গোলাগুলি হবে না। আমাদের কাছে গোলাবারুদের অবস্থা তেমন ভালো না। মনোবল হারানো যাবে না, ওদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদের অস্ত্রের কোনো ঘাটতি নেই। ইয়েস স্যার। হাফিজার মুনির হিয়ার, এখন প্লাটুনের প্লাটুন কমান্ডার মেজর সাহেবের সামনে নির্দেশে এই প্লাটুনে আসা। ধন্যবাদ। এই সময় আমাদের আর রকবল ও গোলাবাতি প্রধান ছিল। বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত আমাদের উপর শত্রুদের আক্রমণের ভয় নেই, শত্রুদের বিশ্বাস করতে নেই, ওরা সবসময় ভয়ঙ্কর। কুইক, সবাই বসে আছি, কুইক। আপনি বাহিনী পিছনে যান। বোগরা বাজার ও বম্বে সাগর শত্রু ক্যাম্প থেকে ফায়ারিং করছে। ওরা যে কোনো মুহূর্তে নিরব গ্রামবাসী উপর আক্রমণ চালাতে পারে। গ্রামটিকে রক্ষা করতে হবে। ইয়েস স্যার। স্যার, পশ্চিম দিক থেকে আক্রমণ চালাইতেছে। সবাই পিছনে যান, সবাই। ভাই থামেন, পরিস্থিতি বেশি ভালো না। উপর থেকে নির্দেশ আসছে, শত্রুরা 70 গজের মধ্যে চলে আসছে। না, আমি ওটা যাবো না। আপনারা যান, আমি কাভারিং ফায়ার দিচ্ছি। ভয় করবেন না। জয় আমাদের হবি। জয় বাংলা, জয় বাংলা।
নির্বিচ্ছিন্নভাবে সামনে আগাইতে না পারে আর আমাকে বিষ না দিতে আপাতত নিরাপদে পূর্ব দিকে সরতে পারে, সেই জন্য অসীম সাহসী বীর মুস্তফা ক্রমাগত গুলি চালাইতে থাকে। গুলি চালাইতে চালাইতে 25 থেকে 30 জন পাক বাহিনী সে নিজেই মেরা ফেলাইছে, কিন্তু এক সময় তার কাছ থেকে গুলিও শেষ হয়ে যায়। পাক বাহিনীর গুলি এসে পড়ে তার গায়ে, মাথায় লুটায় পড়ে বীর যোদ্ধা। এই একটু আগেও যে ছিল চরম সাহসী, এখন কেমন নিথর হয়ে গেল মুহূর্তের মধ্যে। পাক বাহিনী আইসা নির্মম ভাবে তার উপর বেয়নেটে খোঁচা দিতে থাকে। তখন বুঝি ভাইসা উঠছিল তার মায়ের মুখখানা, বিবি পেয়ারা বেগমের মুখখান। আমি তোমায় ভালোবাসি, তোমার